আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। তো শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আশিয়ান গ্রুপের একটা, আশিয়ান গ্রুপ না, আশিয়ান সিটি, আশিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আশিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব। আমার সিনেমা গত ঈদে হিট গেছে, আমি আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না, আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলো। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকায় দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিবো, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু উনি ওনার অনেক ঝামেলা চলতেছে, আওয়ামী লীগ বিএনপি যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বের হতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাবো না, এত দূরে তো আমি যাবো না। পরে সে বললো না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে কোন হসপিটাল আমাকে বলেন আপনারা? কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বলল যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, তাই। আমি বললাম ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনলি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাবো, ভদ্র মানুষ না উনি, নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। একটু কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে, আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাড়ি ওনার, যেই লোক বাংলায় কথা বলতে পারে না, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না, আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, আপনারা বলেন বলে কি বলে না, আমার পোশাক আশাক 8-10টা নায়িকার সাথে মিলায়, উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে, 8-10 জনের সাথে মিলায় দেখেন, সে বাংলায় কথা বলতে পারে না, তার ভাষা মানে উনি যেই ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আই এম ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরেন এটা ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই আমি তো দোয়া পড়া শুরু করে দিছি, আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে? বলে আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি,
জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল। ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকার। এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপাট। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া, এটা জেবা টাকিয়া। তো সে, আমি জেবা টাকিয়া হই, আমি জেবা টাকিয়া না হই, আমি মেয়ে। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে, এই ইমন না তুই বাইরে যা, তুই বাইরে যা, ইমন না তুই বাইরে যা, এই তুই আমার বিয়ে করা বউ না। আমি বলছি যে কি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে, আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে ওয়েট করতেছে, স্কট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে। কালকে রাতে থানায় তারাও আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানে নজরুল। আমি যদি আমার কিছু হয়, আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। আমাকে ইমনকে বলতেছে, এই ইমন না তুই বাইরে যা। আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যেয়ে বস। আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল তো, সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যেই রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে, দেখছো সেই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না তোরে আদর করব। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুইতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই, তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো, আমার পায়ে এখনো দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম 3টা 4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে দ্রিম করে এখানে মারলো। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে। অ্যান্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরে পানি দিব দাঁড়া। তখন সে, তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আইনা খাওয়া। কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি, আমার তো এগুলো সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি। তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো। আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটাকে, আমি ওই মেয়েটা না। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল, গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সাবা এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার। আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খাইতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা, তখন সে মেয়েটাকে কানে কানে বললো ওরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো, ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনারে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। এরপরে বললো, ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা,
ওরা নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব, ওই নজরুল বলল। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে, আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ দিছে, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যেই ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে।